আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ৩১ জন নিহত হয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে চান না? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধের নায়ক হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে নিরাপত্তা গ্যারান্টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের সামরিক নেটোর পরিকল্পনা। উত্তেজনা কমাতে প্যারিসে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি ও ইসরায়েলি কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারের মধ্যে বৈঠক। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, যে কোনো পরিস্থিতিতে হোক এবং যতই চ্যালেঞ্জিং হোক আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি। ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অবিহিত আক্রমণে নিহত সংখ্যা ৬২,০৬৪ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার জানিয়েছে ১৯ আগস্ট গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় আরও ৩৫৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরায়েলি আক্রমণে আহতর সংখ্যা ১,৫৬,৫৭৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ৩১ জন ফিলিস্তিনি নিহত এবং ১৯৭ জন আহত হয়েছেন। অনাহার ও অপুষ্টিতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে অনাহারে মোট মৃত্যুর সংখ্যা ২৬৬ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১২ জনই শিশু। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ফের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০,৫১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৪,৫৩২ জন। পুতিন কেন জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে চান না? হোয়াইট হাউসে সোমবার এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের পরবর্তী পদক্ষেপ নিয়ে একমত হয়েছিলেন সবাই। কিন্তু এরপর এলো রাশিয়ার প্রতিক্রিয়া। ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, আলোচনার জন্য রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের স্তর বাড়ানোর সুযোগ রাখা উচিত। কিন্তু তিনি দুই নেতার নাম উল্লেখ করেননি কিংবা ইঙ্গিত দেননি যে আলোচনা রাষ্ট্রপ্রধান পর্যায়ে উঠতে পারে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ পরে টেলিভিশনে কিছুটা নরম সুরে বলেন, আমরা কোনো ধরনের কাজে প্রত্যাখ্যান করি না, না দ্বিপক্ষীয় না ত্রিপক্ষীয়। নেতানিয়াহুকে যুদ্ধের নায়ক বললেন ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধের নায়ক হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসরায়েল এই নেতার উপর। মঙ্গলবার ১৯ আগস্ট রক্ষণশীল রেডিও উপস্থাপক মার্ক লেভিনের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি একজন ভালো মানুষ, তিনি সেখানে লড়াই করছেন, তিনি একজন যুদ্ধের নায়ক, কারণ আমরা একসাথে কাজ করছি। আমার মনে হয় আমিও তাই। নেতানিয়াহুর বিরুদ্ধে জবাবদিহিতার প্রচেষ্টা নিয়ে ট্রাম্প বলেন, তারা তাকে কারাগারে পাঠানোর চেষ্টা করছে, তবে তিনি আইসিসির গ্রেফতারি পরোয়ানা নাকি ইসরায়েলি নেতানিয়াহুর চলমান দুর্নীতির বিচারের কথা উল্লেখ করেছিলেন তা স্পষ্ট নয়। ২০২০ সাল থেকে দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যিনি ক্ষমতা থাকা অবস্থায় ফৌজদারি বিচারের মুখোমুখি হয়েছেন। গত নভেম্বরে আইসিসি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় ধ্বংসাত্মক যুদ্ধের কারণে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও আইসিজি বিচারের মুখোমুখি হতে হচ্ছে।
ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে যুক্তরাষ্ট্র নেটোর পরিকল্পনা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সামরিক পরিকল্পনাকারীরা ইতিমধ্যে ইউক্রেনের জন্য যুদ্ধ পরবর্তী নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনা শুরু করেছে। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সুরক্ষা প্রদানের প্রতিশ্রুতি দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিয়েভ ও ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের এই প্রতিশ্রুতিতে উৎসাহিত হলেও এখনো বহু প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে। জানা গেছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বর্তমানে এমন কিছু পরিকল্পনা করছে যাতে অস্ত্র সরবরাহের বাহিরেও ইউক্রেনকে কিভাবে সহায়তা করা যায় তা অন্তর্ভুক্ত থাকবে। তবে কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এটি নির্ধারিত করতে সময় লাগবে যে কোন পদক্ষেপগুলো সামরিকভাবে সম্ভব এবং রাশিয়ার কাছে গ্রহণযোগ্য হতে পারে। একটি প্রস্তাবের মধ্যে রয়েছে ইউরোপীয় বাহিনীকে ইউক্রেনে পাঠানো, তবে তাদের কমান্ড ও কন্ট্রোলের দায়িত্ব যুক্তরাষ্ট্র নিবে। যদিও এ বাহিনী নেটোর পতাকায় নয়, বরং নিজ নিজ দেশের পতাকার অধীনে কাজ করবে। হোয়াইট হাউস এক ব্রিফিংয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি সমন্বয় করতে সহায়তা করতে পারে। উত্তেজনা কমাতে প্যারিসে সিরিয়া ও ইসরায়েলি কূটনৈতিকদের মধ্যে বৈঠক। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার 19 আগস্ট প্যারিসে ইসরায়েলি কূটনৈতিক প্রতিনিধি দলের সাথে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে উত্তেজনা হ্রাস ও হস্তক্ষেপ না করার বিষয়ে বৈঠক করেছেন। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে উত্তেজনা হ্রাস ও হস্তক্ষেপ না করার বিষয়ে বৈঠক করেছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ধারাবাহিক আলোচনার সর্বশেষ ফলাফলে এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি সমঝোতা হয়েছে। এদিকে দামেস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ওয়াশিংটন সাম্প্রতিক সপ্তাহগুলিতে সিরিয়া ও লেবাননি নিরাপত্তার সমস্যা সমাধানের সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ধারাবাহিক আলোচনার সর্বশেষ ফলাফলে এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি সমঝোতা হয়েছে। এদিকে দামেস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ওয়াশিংটন সাম্প্রতিক সপ্তাহগুলিতে সিরিয়া ও লেবাননে নিরাপত্তা সমস্যার সমাধানের চেষ্টা করছে। যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, যে কোনো পরিস্থিতিতে হোক এবং যতই চ্যালেঞ্জিং হোক, আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে। বুধবার 20 আগস্ট সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির নিমিত্তে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আজ একত্রিত হয়েছি। প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আজ একত্রিত হয়েছি। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলার কারণ হলো, জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অর্জনের জন্য দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ অপরিহার্য।